আগামী ২০ বছর যদি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা মানুষ চায় যে আমরা ভারতের প্রভাবমুক্ত থাকব, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার সকল সিদ্ধান্ত নিজেরাই নেবে, তবুও সম্ভব না। আগামী ২০ বছর বাংলাদেশের প্রতিটা মানুষ চাইলেও সম্ভব না। এই ধরনের ব্যবস্থা করে রেখে গেছে আগের সরকার, এবং খুব ঠান্ডা মাথায় খুব প্ল্যান করে ভারতের হেজিমনিকে এস্টাবলিশমেন্ট আকারে দিছে হচ্ছে প্রাক্তন আওয়ামী লীগ সরকার। এই বর্ণনা দেওয়ার আগে প্রথমে আপনাদেরকে 4টা গোয়েন্দা সংস্থার নাম বলে যাই। ইন্ডিয়ার 4টা গোয়েন্দা সংস্থা: সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন; আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো; র, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং; আর হচ্ছে ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই 4টা প্রধান গোয়েন্দা সংস্থা ভারতে বলা হয় তাদের এলিট ল এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিস বলা হয়। ভারত তাদের এই প্রধান 4টা প্রতিষ্ঠানকেই তাদের সবচেয়ে এলিট গোয়েন্দা সংস্থা বলে। এগুলোর যার অফিসার সব আইপিএস অফিসার, এগুলোতে নিয়োগ দেওয়া হয়। এবং এর মধ্যে শুধুমাত্র রয়ে তারা কিছু আইপিএস অফিসার নেয়, আর কিছু সেনাবাহিনী থেকে, আর নৌবাহিনী থেকে এবং বিমান বাহিনী থেকে। আর হচ্ছে ইডিতে যেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেখানেও আইপিএস অফিসার আসে, পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিছু কর্মকর্তা আসে। এভাবেই এই 4টা প্রতিষ্ঠান চলে। এদের প্রধান যেই এদের জন্মস্থান কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, এগুলোকে মাথায় রাখিয়েন। এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, মশিউর, এখান থেকে সিভিল প্রশাসন আইপিএস অফিসারগুলো হচ্ছে ট্রেনিং নেয়। তারপর হচ্ছে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, ওয়েলিংটন, এখান থেকে আর্মিরা ট্রেনিং নেয়। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, এখান থেকে ভারতের পুলিশরা ট্রেনিং নেয়। ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস, আইটিবিপি, এখানে ভারতের বিএসএফের ট্রেনিং নেওয়া হয়। আর আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে ইডির ট্রেনিং দেওয়া হয়। এই 5টা প্রতিষ্ঠানকে মাথায় রাখবেন, তাহলে আপনাদের সামনে বুঝতে সুবিধা হবে। দেখেন, প্রথমে হচ্ছে সিভিল প্রশাসনে। বাংলাদেশের যে সিভিল প্রশাসন আছে, সচিবালয় বা এই যে সচিবালয়ের সচিব থেকে শুরু করে ডিসি, এসপি, ডিসি, তারপরে হচ্ছে টিওনো থেকে শুরু করে এই যে পুরো ফ্রেমওয়ার্ক সিভিল প্রশাসনের, ম্যাজিস্ট্রেট, এই পুরো ফ্রেমওয়ার্ককে ভারতের কীভাবে প্রভাব বিস্তার করার সুযোগ করে দেওয়া হয়েছে সেটা বলতেছি। প্রথমে 2014 সালে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়, মানে চুক্তি না কিন্তু। এটাতে কি বলা হয়? এটাতে বলা হয় হচ্ছে যে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশের এই যে বিসিএস পাস প্রশাসনের লোকরা এরা ট্রেনিং নিতে যাবে, 6 মাস থেকে 1 বছরের ট্রেনিং। এটাকে আবার 2019 সালে এসে দুই দেশ চুক্তি আকারে রূপ নেয়। চুক্তি নেয় যে বাংলাদেশ থেকে এই সিভিল প্রশাসনের লোকরা বা বড় বড় কর্মকর্তারা যাবে কোথায়? ভারতে, এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমিতে তারা ট্রেনিং নেবে 6 মাস থেকে 1 বছরের। এবং মাত্র 1 বছরে বাংলাদেশের 2600 কর্মকর্তাকে ট্রেনিং করানো হয়েছে ভারতের এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ভারতের আইপিএস অফিসারদেরও ট্রেনিং হয়। এবং ভারতের 4টা গোয়েন্দা সংস্থানের প্রভাব আছে লাল বাহাদুর ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে। বাংলাদেশের কোন লেভেলের অফিসারগুলো গেছে তাহলে দেখেন: অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি সেক্রেটারিজ, জয়েন্ট সেক্রেটারিজ, এডিশনাল সেক্রেটারিজ, অতিরিক্ত সচিব পর্যন্ত ভারতে যে ট্রেনিং করতে হয়েছে এই 1 বছর ব্যাপী। ওখানে যা কী শিখবে? গুড গভর্নমেন্স শিখাবে তারা, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন শেখাবে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার শেখাবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট শেখাবে। 2014 আগে কি বাংলাদেশের সচিবালয় চলে নাই? বাংলাদেশের সচিবালয় বা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা তো রাজনীতিকীকরণ হয়েছে 2014 পরেই। তার আগে তো এরা এত খোলা রাজনীতি করতো না। তাহলে কি এই গুড গভর্নমেন্স শিখে আসছে ইন্ডিয়া থেকে? সেটা শিখে আসছে এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর আইপিএস অফিসারগুলোর ট্রেনিং নেয়, সেখানে কি শিখে আসছে গুড গভর্নমেন্স? 2014 পরে বাংলাদেশে গুড গভর্নমেন্স বলে কিছু ছিল?
মন্ত্রণালয়ের সচিব, একদম সচিব থেকে শুরু করে টিএনও সবই তো একদম দলীয় প্রতিষ্ঠান হয়ে গেছিলো। আর বাংলাদেশে তো আমরা জানি যে কিছু ধরনের মানুষ আছে তারা ভারতকে বাংলাদেশের থেকে বেশি ভালোবাসে, বাংলাদেশেরই নাগরিক কিন্তু ভারতকেই বেশি ভালোবাসে। তো সেই মানুষদের মধ্যে এই 2600 জনের মধ্যে অন্তত কি 200 লোক কি সেই লোক হইতে পারে না? তারা কি কম্প্রোমাইজ না ভারতের গোয়েন্দা সংস্থার কাছে? এই জিনিসটা কি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতো না যে প্রতিবেশী দেশের সাথে এই ধরনের এত সেন্সিটিভ বিষয়ে ট্রেনিং করানো হয় না, করানো উচিত না, তাতে দেশের নিরাপত্তা সংকট তৈরি হবে? অবশ্যই জানতেন, উনি তো আর মেধাহীন না, সুস্থ মাথার, জানতেন এবং জেনে বুঝে বাংলাদেশের সিভিল প্রশাসন যাতে ভারতের প্রভাবে ঢুকে যেতে পারে সেই ব্যবস্থাই করছে 2014 থেকে 19 সাল পর্যন্ত উনি। সামরিক বাহিনীতেও একই কাজ করা হয়েছে, ভারতের প্রভাব তৈরি করানোর চেষ্টা করা হয়েছে। কীভাবে দেখেন, প্রথমে একটা এমওইউ করা হলো। এমওইউ করা হলো কি, সেটা হচ্ছে বাংলাদেশের যে এন্ট্রি লেভেলের অফিসারগুলো আছে ক্যাডেট পাস করে কেবল নিয়ে হচ্ছে কমিশন পেয়েছে, তারা ভারতের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইন্ডিয়াতে এই দুই জায়গায় তারা ট্রেনিং করবে। ঠিক আছে, শর্ট টাইম ট্রেনিং ছিল, কিন্তু সেটাকে কী করা হলো 2011 সালে এই চুক্তির মাধ্যমে পাঠাইলো ইন্ডিয়াতে। খুব ভালো কথা। কিন্তু 2017 সালে এসে এটাকে একদম চুক্তি আকারে তৈরি করলো এবং চুক্তির নাম দিল কি ডিফেন্স কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এই চুক্তির আন্ডারে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তিনটা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পর্যন্ত মিড লেভেল থেকে সিনিয়র অফিসার পর্যন্ত তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হলো। এবং এই ট্রেনিংটা নিচ্ছে কোথায়? ডিএসএসসি ওয়েলিংটন। এইখানে কিন্তু ওই যে প্রথমে যে আমি ইনস্টিটিউট করার কথা বলছিলাম যে ইন্ডিয়ার কোন ইনস্টিটিউটগুলোতে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব, সেইখানে বাংলাদেশের ঊর্ধ্বতন সেনাবাহিনীকে পাঠিয়ে দিল। আপনারা আমাকে বলেন, সেটা হচ্ছে বাংলাদেশ যদি ভবিষ্যতে কোনো দেশের সাথে সংঘাত হয় তাহলে সবচেয়ে বেশি কোন দেশের সংঘাত হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই ভারত এবং মায়ানমার। এই দুইটার সাথে যেহেতু আমরা ল্যান্ড বর্ডার শেয়ার করি এবং সাধারণত প্রতিবেশী দেশের সাথেই সংঘাত হয়, এটা প্রচলিত। তো বাংলাদেশের নেভি, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এয়ারফোর্স, তাদের একদম এন্ট্রি লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত তারা যদি ভারতে যেয়ে, তাও আবার ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যেখান থেকে রিক্রুটমেন্ট হয় সেইখানে ট্রেনিং করতে যায়, তাহলে সেখান থেকে যে হানি ট্র্যাপে পড়ে নাই কিছু অফিসার, সেখান থেকে যে কিছু অফিসার কম্প্রোমাইজড হয় নাই, তার দায়িত্ব কে নিবে? তার গ্যারান্টি কে দিবে? বলতে পারবেন? এটা কি বুঝে নাই শেখ হাসিনা? বুঝছে, এবং বুঝেও এপ্রিলে 2017 সালে উনি ভারত সফরে যায় এই কাজটা করে আসছেন। বাংলাদেশের পুলিশের অবস্থা দেখেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, ভারত চাইলেই বাংলাদেশের পুলিশকেও ম্যানেজ করার মতন একটা অবস্থা তৈরি করার ব্যবস্থা করে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি করলো? প্রথমে 2013 সালের 28শে জানুয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই মিলে দ্বিপাক্ষিক একটা বৈঠক হলো। সেখানে বৈঠকে বলা হলো যে অফিসার লেভেলে বাংলাদেশের পুলিশ ট্রেনিং করতে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে। ভালো কথা, সেখানে যাক, কিন্তু সেটাকে আবার চুক্তি আকারে নিয়ে আসলো 2017 সালের ওই শেখ হাসিনা ভারত সফরে যেয়ে 8 এপ্রিলে সেটাকে নাম দিল দ্য ট্রানজিশনাল ক্রাইম অ্যান্ড কাউন্টার টেররিজম ফ্রেমওয়ার্ক। এবং সেখানে সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এই পুলিশের জুনিয়র অফিসারদেরকে ট্রেনিং করাবে কারা জানেন? ট্রেনিং করাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইন্ডিয়া, সিবিআই, আর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ। ভারতের সিবিআই সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, এই গোয়েন্দা সংস্থা সম্পর্কে। এই সিবিআই বাংলাদেশের পুলিশকে যদি ট্রেনিং করায় এবং বাংলাদেশের যে পুলিশে সকল জাতি থেকে আসা পুলিশ, সে যে অফিসাররা আছে সেখান থেকে যারা অতিরিক্ত ভারতপ্রেমী, তারা যে কম্প্রোমাইজড হয় নাই, বা এই সব পুলিশ অফিসার যে দীর্ঘদিন এখানে ট্রেনিং করার কারণে কেউ হানি ট্র্যাপে পড়ে নাই, তারা গ্যারান্টি দিতে পারে? যেহেতু আমার প্রতিবেশী দেশ ভারত, যদি ট্রেনিং করাইতে হয়তো একটু দূরে ভালো আরও উন্নত দেশ আছে, সেই উন্নত দেশে করাইতো। ইন্ডিয়ার পুলিশ এমন আহামরি কি যে ইন্ডিয়ার পুলিশের কাছে ট্রেনিং করাইতে হবে? বাংলাদেশের পুলিশ আর ইন্ডিয়ান পুলিশের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই।
বাংলাদেশের এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে কেন পাঠানো হয়েছে ভারতে, এবং সেইটা ট্রেনিং দেওয়া হবে কে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই, ভারতের একটা গোয়েন্দা সংস্থার আন্ডারে হবে ট্রেনিং। এটা কোনো হলো? কাউন্টার টেরিজম শিখবে সেখান থেকে, তারপরে হচ্ছে সেখান থেকে সাইবার ফরেন্সিক শিখবে। আর কোনো দেশ ছিল না? তারপরে 2024 সালে সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সফরে গেছিল, মানে ওনার ক্ষমতা যাওয়ার আগের মাসে যে উনি ভারতে সফর করতে গেলেন, সেই সফরে যে উনি এই পুলিশের চুক্তিটাকে আরও বড় আকারে দ্য টেকনিক্যাল আমব্রেলা নাম দিয়ে সাইন করে চলে আসছেন। সেখানে হবে কি, সেখানে ভারতের ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের ফান্ডে বাংলাদেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরকে ট্রেনিং করানো হবে, এবং সেটাও সিবিআইয়ের আন্ডারে। ভারতের সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে এই ট্রেনিংগুলো হবে, ভারতের পুলিশ একাডেমিতে না, কিন্তু ভারতের সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রোগ্রামগুলো হবে। আর নর্দার্ন কর্পোরেশন পুলিশিং এই ট্রেনিংগুলো হবে। তো এইখান থেকে পুলিশের যে বিভিন্ন জাতি থেকে পুলিশ আসে, তাদের মধ্যে অনেকে যে ভারতপ্রেমী, সেই ভারতপ্রেমীরা যে কম্প্রোমাইজ হবে না, তার গ্যারান্টি শেখ হাসিনা দিতে পারবে? তাহলে উনি এই কাজটা করছে কেন? উনি এই কাজটা করছে শুধুমাত্র ভারত যেন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে, বিনিময়ে ওনাকেও একটু ক্ষমতা রাখতে সুবিধা হয়। এছাড়া তো আর কোনো কারণ দেখতেছি না। এই দেখেন দুঃখজনক বিষয় আরও, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব কার? বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বিজেপির, বা আগে ছিল বিডিআরের, সেটা নাম পরিবর্তন হয়ে বিজিবি হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ। এখানেও ভারতের প্রভাবটা কত লজ্জাজনক, নক্কারজনকভাবে ঢুকানোর চেষ্টা করা হয়েছে তৎকালীন শেখ হাসিনা, সেটা দেখেন। 1994 সালে একটা এমওইউ হয়। 1994 সালে এমইউটা কী ছিল? সেই এমইউটা ছিল খুবই সাদামাটা। সেটা কীরকম, যে যেহেতু দুইটা দেশ বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি বা তৎকালীন বিডিআর ছিল 1994 সালে, বিডিআর এবং বিএসএফের মধ্যে একটা জয়েন্ট ওয়ার্কিং ফ্রেমওয়ার্ক করা হয়, এবং দুই দেশের বিএসএফ এবং বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারাই কিন্তু এই এই চুক্তিটা করে। চুক্তিটা কি, যে এখন থেকে আমরা ইনফরমেশন শেয়ার করব, বর্ডারে কোনো ধরনের সমস্যা তৈরি হলে আমরা দ্বিপাক্ষিক বৈঠক ডাকবো বিএসএফ এবং বিজিবি, এবং সেই বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করব। একটা নিরীহ চুক্তি, এটা পৃথিবীর সব দেশেই সীমান্তে বাহিনীদের সাথে এই ধরনের চুক্তি হয়। কিন্তু তা না, সেটা হলে তো ভারতের স্বার্থ রক্ষা হবে না। সেই জন্য 30 জুলাই 2011 সালে যেয়ে উনি সুন্দর করে একটা এমওইউ করে আসলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমওইউ করে আসলে কি, বাংলাদেশের বিজিবি, মানে আমি বিডিআর পিলখানা হত্যার পরের কথা বলতেছি, তখন তো বাংলাদেশের বিডিআর শেষ, বিডিআরকে মারি ফেলা শেষ। এখন উনি যা চুক্তি করতেছেন জুলাই 30 তারিখে 2011 সালে, যে বাংলাদেশের বিজেপিকে ট্রেনিং দেবে কে? ভারতের বিএসএফ। মানে ভারতের বিএসএফ একাডেমিতে যে বাংলাদেশের বিজিবি ট্রেনিং নেবে, এর থেকে হাস্যকর কিছু আছে আর? কারণ বাংলাদেশের বিজিবির কাজই তো হচ্ছে বিএসএফকে আটকানো। ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গেলে বাংলাদেশের বিজেপির কাউন্টারকে বিএসএফ, আর সেই বিএসএফের কাছে যা ট্রেনিং নিবে কীভাবে বিএসএফকে আটকাইতে হবে। মানে এটা একটা কথা যে বিএসএফ ট্রেনিং দিচ্ছে বাংলাদেশের বিজেপিকে, যে কিভাবে আমাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা। মানে এর থেকে হাস্যকর কিছু হইতে পারে? বিএসএফ একাডেমি ইন ট্যাঙ্কপুরা আর এনটিসিডি বানুন, এই দুই জায়গায় বাংলাদেশের বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন উনি জুলাইয়ের 30 তারিখে যায় 2011 সালে। তারপরে আরও একটা চুক্তি করলেন বিজেপির 2013 সালের 28 জানুয়ারি। এরপরে 27 ফেব্রুয়ারি 2018-তে যাও আবার চুক্তি করলেন যে বাংলাদেশের বিজেপি যাতে বিএসএফের কাছে ট্রেনিং নিতে যায়। এটা কোন ধরনের কথা? দেখেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তো চুরি চামারির কথা জানেনি, রিজার্ভ চুরি হইল, এই রিজার্ভ চুরি হইল, তারপরে কত কিছু হইল। বাংলাদেশে এস আলম তৈরি করলো কেন্দ্রীয় ব্যাংক, 60টা ব্যাংকের মালিকানা দিল। বাংলাদেশের বেক্সিমকো তৈরি হলো, বাংলাদেশের নাসা গ্রুপ তৈরি হলো, যারা সমানে বিভিন্ন ব্যাংক লুট করছে। এই কেন্দ্রীয় ব্যাংকের ট্রেনিংয়ের ভিতরে কীভাবে ভারতের প্রভাবটা দেখেন। 1999 সালের 3রা মে
সার্ক যে ছিল, এই 60টা দেশের সার্কের আন্ডারে 60টা দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আদান প্রদানের একটা চুক্তি ছিল, এমওইউ ছিল। সেটা তো সম্ভব না, কারণ সার্ক তো শেষ। এখন করলো কি, 2010 সালে উনি চুক্তি করে বসলেন ভারতের সাথে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অফিসাররাও যাইতে হবে হচ্ছে ইন্ডিয়াতে ট্রেনিং করতে। বাংলাদেশের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের আপনারা সবাই জানেন সুনাম সব শেষ হয়েছে কিন্তু 2010 সালের পরেই। এই যে শেয়ার মার্কেট লুটের সাথেও কেন্দ্রীয় ব্যাংকের নাম আসতেছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, সেখানেও কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এস আলম, বেক্সিমকো, নাসা গ্রুপের মতন ঋণ খেলাপি তৈরি করা এবং নিয়মের বাইরে যায় একাধিক ব্যাংকের মালিকানা দেওয়া, এগুলো সবই হয়েছে কিন্তু 2010 সালের পরে। এই যখন ট্রেনিং শুরু করছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ভারতে, যে ভারতের রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ, যেখানে হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক এই ইডির অফিসাররা ট্রেনিং করে, সেইখানে নিয়ে যায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে বসায় দিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদেরকে বসায় দিচ্ছে। এই হচ্ছে ব্যবস্থা তৈরি করা হয়েছিল বাংলাদেশকে ভারতের এস্টাবলিশমেন্ট তৈরি করানোর জন্য। তো ভাগ্য ভালো, 5ই মে 2026 সালে বর্তমান বিএনপি এই ধরনের সকল ট্রেনিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে। কিন্তু এই বন্ধ করে আহামরি কোনো লাভ পাবে না সম্ভবত, কারণ এই তৎকালীন আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য যে পরিমাণে সুযোগ সুবিধা করে দিছে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। ধরেন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কেন্দ্রীয় ব্যাংক, এমনকি সিভিল প্রশাসন, সবখানের ভারতের গোয়েন্দা সংস্থার অ্যাক্সেস করে দিছিল শেখ হাসিনা এইভাবে। এখন বাংলাদেশে যে অস্থিরতা চাইলেই তৈরি করতে পারে ভারত, এই সব কারণেই তার মূল কারণ। 2008-এর আগে কিন্তু রয়ের এত এস্টাবলিশমেন্ট ছিল না। 2008-এর কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে ভারতের ইডির অতটা অ্যাক্সেস ছিল না। 2008-এর আগে কিন্তু ভারতের সিবিআইয়ের অ্যাক্সেস ছিল না বাংলাদেশ পুলিশের, কিন্তু এখন সবগুলোর অ্যাক্সেস আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। সিভিল প্রশাসন, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজেপি, পুলিশ, এমনকি কেন্দ্রীয় ব্যাংক, সব কিছুতে উনি ভারতের লোকদেরকে ঢুকানোর জন্য, ভারতের এজেন্ট তৈরি করার জন্য উনি এইসব চুক্তি করে বসে আছেন। ভাগ্য ভালো, বর্তমান বিএনপি সরকার এটা বন্ধ করছে, কিন্তু বিএনপিও সুবিধা করতে পারবে না, কারণ এত বড় হেজিমনি তৈরি করার ব্যবস্থা করে দিয়ে গেছেন উনি। এবং 10 বছরে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর লোককে বাংলাদেশের বিভিন্ন এই প্রতিষ্ঠানগুলোতে যেভাবে সেট আপ করার ব্যবস্থা করে দিয়ে গেছে শেখ হাসিনা, তাতে এটাতে কিন্তু সাফার করবে, বিএনপিও সাফার করবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাফার করবে, এটাই বাস্তবতা।